এখানে ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব নেই। এখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ যারা দীর্ঘদিন সিপিএম করত, তারা টাকার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে সহ্য করে না বলেই এখানে ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দিয়েছে। মানে বামপন্থীরাই জনতা পার্টিকে, বিজেপিকে ভোট দিয়েছে, একদম পরিষ্কার, সেটা প্রমাণিত, সেটা রেজাল্ট দেখলে প্রমাণিত কি অবস্থাটা হয়েছে। এখানে তাদের আবেদন থাকতেই পারে, ভূমিপুত্র চাই, কিন্তু আমি মনে করি সুশান্ত বাবুর হয়তো কোনো জায়গায় তিনি কষ্ট পেয়েছেন, কোনো জায়গায় আঘাত পেয়েছেন। তাই আমরা মনে করছি অচিরেই সুশান্ত বাবুর সঙ্গে বা যারা যারা ভূমিপুত্র বলে দাবি করছেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের সঙ্গে বসেই আমরা নিশ্চয়ই এক জায়গায় আসবো, একটা আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা দেখবেন, আমি আপনাকে বললাম কমলবাবু, আপনি রামনগরের ছেলে, একদম শহরের রামনগর টাউনের ছেলে, অর্থাৎ সেই জায়গায় দেখবেন বিধানসভা নির্বাচনে একই মঞ্চে সুশান্তবাবু থাকবেন, সেই মঞ্চে অখিলবাবু থাকবেন, সেই মঞ্চে যারা যারা ভূমিপুত্র বলছেন সেখানে সবাইকে এক জায়গায় দেখতে পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসবে, এসেই গেছে। কারণ আমরা যদি মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুশান্ত বাবুর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অখিল বাবুর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই রামনগর বিধানসভায় ভূমিপুত্র মানে মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার ছবিটাই থাকবে সবার সামনে। তারপরে একটি মেয়ে, বাবা বিয়ে দেবে মেয়েকে, অর্থের অভাব, হয়তো 25,000 টাকাটা কিছু না, একটা বিয়ে বাড়িতে একটা মেয়েকে বিয়ে দিতে পারে 25,000 টাকা কিছু না, কিন্তু 25,000 টাকায় দুটো তিনটে সোনার পদ্ম হতে পারবে না? আজকের দিনে আর হতে পারবে না, সোনার দাম যা বেড়ে গেছে। সোনার দাম আপনি বলবেন 1,23,000 যদি হয়ে যায় 10 গ্রামের দাম, আমি ধরেই নিলাম 2.5 গ্রাম তো হবে, 2.5 গ্রাম তো হবে, 2.5 গ্রাম হলে 1টি পদ্ম হবে। অর্থাৎ সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিচু স্তরের কথা ভেবেছে, কিন্তু বামফ্রন্ট সরকার সেটা ভাবেনি। বামফ্রন্ট সরকার মেহনতি মানুষের সরকার ছিল, ওই গরিব মানুষদেরই সরকার ছিল। গরিব মানুষকে পার্টির কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে, বর্গা করিয়েছে, যাদের জমি বেশি ছিল লাল ফ্ল্যাগটা পুঁতে দিয়ে জায়গাটা দখল করেছে। এবারে এই পশ্চিমবঙ্গেও তারা সেই একই ফর্মুলা কেন অ্যাপ্লাই করবে না? আপনারা 1000 টাকা দিচ্ছেন, ওরা যদি বলে যে আমরা 2000 টাকা করে দেবো। আপনার কথাটা ঠিক। 2021 সালে বিরোধী নেতা তৃণমূলের গদ্দার মীর জাফর, কারণ শুভেন্দু অধিকারীকে কেউ না চিনলেও রামনগরের আমি চিনি, কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে যুব কংগ্রেসটা করেছি, একসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসটাও করেছি। আমি দেখেছি শুভেন্দু অধিকারী কি জিনিস। সে আজকে পশ্চিমবাংলার মানুষের ভোটকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য, বিজেপির দিকে ঘুরিয়ে নেওয়ার জন্য বলেছিল ক্ষমতা এলে 3,000 টাকা দেবে। পশ্চিমবাংলার মানুষ দেখেছে যে না, এটা শুভেন্দু অধিকারীর ভাঙতা কথা, এটা ভারতীয় জনতা পার্টির ভাঙতা কথা। দেখুন বিহারে 10,000 টাকা দিয়েছিল, সেখানে এখন কি চলছে? ক্ষমতায় এসছে, কিন্তু সেখানে আজকে কত মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে। সেটা কি কতদিন দিবে? তারা দিতে পারবে না। নমস্কার, পাবলিক আড্ডার আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এলাকার তৃণমূলের বিখ্যাত রাজনীতিবিদ বিশ্বরঞ্জন মিশ্র। শুধু রাজনীতিবিদ বললে তাকে ভুল বলা হবে, এলাকার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি জড়িয়ে থাকেন, বিশিষ্ট সমাজসেবী। বিশ্বরঞ্জন মিশ্রকে আমরা সবাই চিনি চিনুদা নামে। নমস্কার চিনুদা। নমস্কার। পাবলিক আড্ডায় আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি নিজেকে খুব খুশি বলে মনে করছি। আপনাকে চিনুদা বলে যদি সম্বোধন করি অসুবিধা আছে? অসুবিধা নেই, আমাকে চিনুদা নামেই বেশি সকলে চেনে। চিনুদা, প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এটা হবে যে রাজনীতিতে আপনি কোন বয়সে এসেছিলেন? দেখুন, ক্লাস 8-এ যখন পড়ি গোবরা হাই স্কুলে, তখন থেকেই রাজনীতির মধ্যে একটা যেন
ঢুকে পড়ি রাজনীতি। বাবা যেহেতু নেতৃত্ব দিতেন, রাজনীতি করতেন, সেই সুবাদে রাজনীতি একটা নেশা হয়ে গেছে আমার কাছে। মানে সেই বয়স থেকে এখনো পর্যন্ত আপনি রাজনীতি, বরাবরই ডানপন্থী রাজনীতি ডানপন্থী রাজনীতি করে এসেছি। চিনুদা, এই এলাকার যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে থাকেন, মানে দুটো জিনিস করতে গিয়ে ভারসাম্য কি করে বজায় রাখেন? মানে রাজনীতির জন্য সময় দেওয়া, এদিকে যে বিভিন্ন কর্মকাণ্ড, এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন, সময়টা বের করেন কি করে, অ্যাডজাস্টমেন্ট করেন কি? দেখুন, এটা আমার বাবা মায়ের আশীর্বাদ, এটা উপরওয়ালার আশীর্বাদ। যখন যে কাজে ঢুকি সেই কাজটাকে মন দিয়ে করার চেষ্টা করি। ওদের সময় আমার জন্য কোনো রকম অসুবিধা হয়ে দাঁড়ায় না। রাজনীতির কর্মকাণ্ড যেরকম করছি, সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে, যদি বিডিও অফিসে দৌড়াতে হয়, যদি এসডি অফিসে দৌড়াতে হয়, পঞ্চায়েতে যদি যেতে হয়, কারো কাজে যদি থানায় যেতে হয়, কোর্টে যেতে হয়, তার জন্য কিন্তু নিজের সময় আর চেষ্টা, এটা একটা আমার নেশা বলুন, পেশা বলুন, যেটাই বলুন। এবারে তৃণমূল রাজনীতি করেন, প্রথমে একদম রাজ্য রাজনীতির একটা জিনিস জানতে চাইবো। হুমায়ুন কবির আপনাদের এই মুহূর্তে সাংসদ হিসাবে তিনি আর নেই। যে রাজনীতিটা তিনি শুরু করেছেন, অর্থাৎ বাবরি মসজিদ তৈরি করার জন্য তিনি যে উদ্যোগটা নিয়েছেন, এটাকে আপনি কি চোখে দেখবেন? তার এই কাজটাকে আপনি কোন দেখুন, ভাষায় বলবেন? হুমায়ুন কবির একজন বড় রাজনীতিবিদ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সারা পশ্চিমবাংলার উন্নয়নের অন্যতম মুখ। তার ছত্রছায়ায় থেকে তিনি আজকে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছিলেন রাজনৈতিক নেতা হিসাবে, বিধায়ক হিসাবে, সাংসদ হিসাবে। যেখানে যখন যেরকম জায়গায় দেখেছেন, কংগ্রেসের আমলে ছিলেন, তৃণমূলের আমলে এসছেন, আবার তৃণমূলের সঙ্গে থেকেও তৃণমূল থেকে বেরিয়ে চলে গেছিলেন, বিজেপিতেও নাম লিখিয়েছিলেন, আবার তৃণমূলে ফিরে এসেছিলেন, আবার তিনি তৃণমূল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, চলে যান। চলে যাওয়ার এমন কিছু কাজ করছিলেন যে কোলে বসে ছুরি মারার মতন অবস্থা করছিলেন। কিন্তু আমাদের নেত্রী, সকলের নেত্রী, আমাদের পশ্চিমবাংলার জনগণমন অধিনায়িকা মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ, যুব সমাজের আইকন, সারা ভারতবর্ষের যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোদয়, তিনি কিন্তু ধরে ফেলেছেন, তাই তাকে বহিষ্কার করা হয়েছে। না, এটার পেছনে কি বিজেপির চক্রান্ত আছে? বিজেপি কি ওনাকে? এটা বিজেপি এক টাইপের তাস খেলতে চাচ্ছে। এদিকে আমাদের কংগ্রেসের আমলে আপনি জানেন যে শিশির অধিকারী মহোদয় কংগ্রেস করতেন, আমার বাবার সঙ্গে রাজনীতি করেছিলেন। তার পুত্র আজকের যিনি বিরোধী নেতা, তিনি কংগ্রেসের সঙ্গে রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে। আবার তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে যেহেতু আসেননি, 2000 সালে তিনি জয়েন করেছিলেন, তাই আসার পরেই মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশীর্বাদ ধন্য হয়েছিলেন, তাই 35টি পদের অধিকারী হয়েছিলেন। তারপরেই তিনি যখন সবটাই তৃণমূলকে কলুষিত করার জন্য সব প্রক্রিয়া করেছেন, ধরা পড়ে যাবে বিজেপির কাছে, জেলে যেতে হবে, তাই মোদী ও সাহেবের কাছে, অমিত শাহের কাছে গিয়ে পা ধরে বিজেপিতে গেছেন এবং তার জন্যই হুমায়ুন কবিরকে তিনি নিয়ে গেছিলেন, প্রলোভন দেখিয়ে নিয়ে গেছিলেন। আজকে কিন্তু সেই বিরোধী নেতা যিনি শুভেন্দু অধিকারী, তিনি আজকে বলছেন তিনি নাকি সনাতন ধর্মে বিশ্বাসী। আমি তাকে প্রশ্ন করতে চাই শুভেন্দু অধিকারীকে, যখন তৃণমূলে ছিলেন তখনও মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসের যেখানে যেরকম অবস্থায় ডাক হয়েছে, হিন্দু ধর্মের অনুষ্ঠানেও গেছেন, মুসলিম ধর্মের অনুষ্ঠানে গেছেন। কখনো দেখেছেন মুসলিম মৌলবীরা যখন তাদের টুপি পরেন, তারা যখন নামাজ পড়েন, সেখানেও তিনি বসেছেন। আর আজকে বলছেন মুসলিমদের হঠাৎ এখানে সনাতন ধর্মের প্রতিষ্ঠা করতে চাইছে। তাই আজকে একটা তুরুপের তাস খেলেছে যে আমি যেরকম হিন্দু ধর্মের ভোটটা কাটাকাটি করছি, তাই হুমায়ুন কবিরকে প্রলোভন দেখি কেন্দ্র সরকারের দ্বারা, বিজেপির দ্বারা কিছু উৎকোচের বিনিময়ে তাকে উৎসাহিত করছেন মুসলিম ভোটটা
তৃণমূলের কাছ থেকে কিছু মাইনাস করে দিতে। আমরা জানি বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ শুভেন্দু অধিকারীর এবং হুমায়ুন কবির বলুন, আরো কেন্দ্র সরকারের বিজেপির নেতৃত্ব বলুন, কেন্দ্র সরকার যে প্রলোভন এখানে বিস্তার করুক না কেন, যত চক্রান্ত করুক না কেন, মানুষ উন্নয়নের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আগামী দিন তার প্রমাণ করবে। যে সিট সংখ্যা নিয়ে 2021-এ তৃণমূল কংগ্রেসের আমরা ক্ষমতায় এসেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, সেখানে কিন্তু এবারে 250টির বেশি সিট তৃণমূল কংগ্রেস আবার দায়িত্ব নিয়ে আমি বলছি ক্ষমতায় ফিরবে, ক্ষমতায় ফিরবে, ক্ষমতায় ফিরবে। না, এই যে দেখুন, এই হুমায়ুন কবির বা শুভেন্দুর কথা বললেন, শুভেন্দু অধিকারী এবং কিছু রাজনৈতিক নেতা আপনাদের উপর মহলের, যারা দুর্নীতির দায়ে জেলে গেছেন, দল থেকে সাসপেন্ড করেছেন বা সাময়িকভাবে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক, কিন্তু এই বিষয়গুলো আপনাদের তৃণমূল দলকে কি অস্বস্তিতে ফেলে না? হ্যাঁ, অবশ্যই তৃণমূল দলকে অস্বস্তিতে ফেলছে। সাধারণ মানুষ বিভিন্ন প্রশ্ন তৃণমূলের নেতৃত্বদের করছে, বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন অনেককে হতে হচ্ছে। এটা যেরকম ঠিক, কিন্তু এর পেছনে একটা চক্রান্ত কাজ করছিল। যখনই নির্বাচন আসবে তখন ইডি, সিবিআই এই ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, এমপিকে, এমএলএ কে চাপে রাখার একটা ভারতীয় জনতা পার্টির কৌশল হয়ে দাঁড়িয়েছে। আপনি একটা প্রশ্ন করলেন আমাকে যে তৃণমূলের অনেক নেতৃত্ব, অনেক মন্ত্রী, অনেক প্রভাবশালী তৃণমূলের ব্যক্তিত্ব জেলে গেছিলেন। তাই আজকে আপনার প্রশ্ন উঠে এসছে আমার কাছে, কিন্তু আমি বলবো ভারতীয় জনতা পার্টির যারা যারা এই চক্রান্ত করছেন তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। ইডি বলুন, সিবিআই বলুন, তারা কিন্তু এখনো পর্যন্ত কোন রকম প্রমাণ করতে পারেনি, জেলে ঢুকিয়েছে। আবার কিন্তু মহামান্য আদালত সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় প্রয়োগ করেছেন বলে বিচারকগণ, তাই আজকে অনেকেই জেল থেকে মুক্তি হয়ে এসছে, প্রায় সবাই মুক্ত। আরেকটা জিনিস ব্যাপার, ওই বিজেপির ওয়াশিং মেশিন বলা হয়, যে যারাই অন্য দলের থেকে ওদের দলে যান, সে যত বড় দুর্নীতি তার থাকুক না কেন, বিজেপিতে গেলেই তার সব, মানে ওনার বিরুদ্ধে আর ইডি সিবিআই এর তদন্ত হয় না। তো এই ব্যাপারটাতে কি বলবেন, যে ওনাদের চোখে শুধুমাত্র বিরোধীরাই দুর্নীতিতে জড়িত, বিজেপি নয়, বিজেপির একেবারে ধোয়া তুলসী? দেখুন, সেটা আমাদের নেত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় তিনি কিন্তু বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূলের রাজ্য স্তরের নেতৃত্বরা বিভিন্ন জায়গায় সভায় বলছে। বহু বিজেপির এমপি, বহু বিজেপির বিধায়ক অর্থ তছরূপ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চারিত্রিকভাবে বিভিন্ন জায়গায় ধর্ষণ কেসের আসামি হচ্ছে, কিন্তু তারা নিজেদের আয়নায় নিজেরা চোখটা দেখে না, মুখটা দেখে না। আজকে এটা চক্রান্ত করছে যে আজকে তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে বদনাম করিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে অপকৌশল করার একটা চেষ্টা করছে, সেটা কিন্তু মানুষ ধরে ফেলেছে। বামফ্রন্ট সরকারের পতনের সময় দেখুন, বা তাদেরও কিছু নেতার ওই নিজের প্রতি একটু বড় ধারণা, যেমন আমি লক্ষণ সেটের নাম করব, পতনের পেছনে ওনাদের এইরকম কিছু নেতার ভূমিকা ছিল। আজকের দিনে তৃণমূল যেহেতু অনেক দিনের দল হয়ে গেল, দীর্ঘদিন ধরে দায়িত্বে আছে, তো তাদের ওই নেতাদের মধ্যেও কি সেই একই উন্নাসিক মনোভাব চলে আসেনি, যার ফলে এই হুমায়ুন কবির বা শুভেন্দু অধিকারী বা ইনাদের মতন নেতাদের জন্য দলকে কি আগামী ভোটে কোন রকম সমস্যায় পড়তে হবে বলে মনে হয়? না, আগামী ভোটে তৃণমূল কংগ্রেসকে কোনো সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করি না। তার কারণ আপনি বললেন লক্ষণ শেঠ বাবুর কথা, যে লক্ষণ শেঠ মহোদয় নন্দীগ্রামের আন্দোলন তার জন্যই তৈরি হয়েছিল, সেই আন্দোলনের সামনে দাঁড়িয়ে থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নন্দীগ্রামের মানুষ সেখানে কিন্তু লড়াই করেছিল। তাদের যে নিজস্ব কৃষি জমি কেড়ে নেওয়ার একটা অপকৌশল, যে ন্যানো কারখানা তৈরি করার জন্য
বহিরাগত কোম্পানিকে ডেকে এনে শিল্পপতিদের ডেকে এনে এখানে বসিয়ে দেওয়া, সেটা সঠিক রাস্তা হয়েছিল না বলেই ওখানকার মানুষ আন্দোলন করেছিল। সেই আন্দোলনে দেখেছি আমরা যে লক্ষণ শেঠ বা তার সাঙ্গপাঙ্গ কিভাবে সাধারণ মানুষকে জলজন্ত ভাবে কেটে দিয়ে সমুদ্রে ভাসিয়েছে, কাউকে খুন করেছে এবং তার কবর দিয়ে দিয়েছে, কঙ্কাল তারপরে বেরোচ্ছে। ওই জন্য সিপিএম এর পতন হয়েছিল। আজকে আগামী দিনে বিজেপি যাই করুক না কেন মানুষের কাছে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। আপনি একদম কনফিডেন্ট যে আগামী নির্বাচনে তৃণমূল সরকার আবার নতুন সরকার তৈরি করবে। আমি এবারে আমাদের রামনগর বিধানসভার ক্ষেত্রে আসবো। এখানটায় আমাদের বর্তমানে বিধায়ক অখিল গিরি, এবারের রেজাল্ট কি একই থাকবে না অন্যরকম কিছু হতে পারে, কি মনে হয় আপনার? দেখুন কমলেশ বাবু, অখিলগিরি সঙ্গে 90 সালের আগে 86-87 সাল থেকে রাজনীতিটা করেছি। 90 সালে যুব কংগ্রেসের দায়িত্ব নিয়েছি, ব্লকের সভাপতি হিসাবে যুব কংগ্রেসের। জেলা ভাগ হয়নি তখনও অখিলগিরি আছে। আর অখিলগিরি রামনগরের মাটির গন্ধটা চেনেন। রামনগরের এমন কোনো গ্রামের এমন কোনো পাড়ার মানুষকে তিনি চেনেন না এরকম ব্যাপার নয়। মানুষের পারিবারিক অনুষ্ঠান থেকে, সামাজিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে, উন্নয়ন থেকে আরম্ভ করে অখিলগিরি রামনগর বিধানসভায় 17টি অঞ্চলের প্রতিটা তার নখদর্পণে আছে। অথচ সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি বা বিরোধীরা, সমস্ত বিরোধীরা, তারা হয়তো ভাবছে গত লোকসভা নির্বাচন যেহেতু ভারতীয় জনতা পার্টি রামনগর বিধানসভা থেকে লিড নিয়েছে, প্রায় 10,000 ভোটে এগিয়েছে। প্রায় 10,000 ভোটে এগিয়ে আছে, 9,000 কত, আমি ধরেই নিলাম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যিনি এখানে প্রার্থী ছিলেন তিনি ভোট বেশি পেয়েছেন। লোকসভা নির্বাচনটা মানুষ অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেছে। মোদীর প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি মানুষ হয়তো তাকে আস্থাশীল ভেবে প্রধানমন্ত্রী হিসেবে ভেবেছে, তাই মানুষ আশীর্বাদ করেছে। কিন্তু বিধানসভা নির্বাচনে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়, উন্নয়নকে দেখে ভোট দেয়। আর অখিলগিরি মহোদয় রামনগরের সে গন্ধটা চেনেন। যে যত কৌশল করুক না কেন, যাই চক্রান্ত করুক না কেন, না, এর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এটা শোনা যায় সোশ্যাল মিডিয়ায় বা নিউজ মিডিয়ায় আমরা নিয়মিতভাবে শুনতে পাই যে এখানটায় তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। নিজেদের মধ্যে অসহযোগিতার দরুন এই জায়গায় ভোট কম পেয়েছে তৃণমূল লোকসভা ভোটে। না দেখুন, লোকসভা নির্বাচনে যিনি আমাদের নেত্রী, যাকে প্রার্থী করেছিলেন শ্রদ্ধেয় উত্তম বারিক মহোদয়, তাকে যারা যারা পরিচালনা করেছিলেন, আমি মনে করি সেখানে হয়তো কোনো জায়গায় আমাদের ত্রুটি থেকে গেছিল। হয়তো আমরা অনেকে কর্মীরা অনেকে আত্মসন্তুষ্টিতে ভুগেছিলাম, ভেবেছিলাম তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে কিছু হবে না। আমাদের এই দুর্বলতার সুযোগ ভারতীয় জনতা পার্টির কর্মীরা, যিনি প্রার্থী ছিলেন লোকসভায়, তিনি নিয়েছেন। রাতের অন্ধকারে বহু জায়গায় অর্থ উৎকোচ দিয়ে তারা ভোটটাকে ক্যাপচার করার চেষ্টা করেছে। আর কারা করেছে, এখানে ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব নেই। এখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ যারা দীর্ঘদিন সিপিএম করত, তারা টাকার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে সহ্য করে না বলেই এখানে ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দিয়েছে। মানে বামপন্থীরাই জনতা পার্টিকে, বিজেপিকে ভোট দিয়েছে, একদম পরিষ্কার, সেটা প্রমাণিত, সেটা রেজাল্ট দেখলে প্রমাণিত কি অবস্থাটা হয়েছে এখানে। আর ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, বিধানসভায় সেই জিনিস থাকবে না। আর গোষ্ঠীদ্বন্দ্ব কথা বললেন, সিপিএম এরও গোষ্ঠীদ্বন্দ্ব আছে, বিজেপিরও আছে। সেটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজ খুলে ফেললে, টিভির সামনে বসলে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ কি কথা বলছেন, শুভেন্দু অধিকারী কি কথা বলছেন, সুকান্ত মজুমদার কি কথা বলছেন, লকেট চ্যাটার্জি কি কথা বলছেন। এটা নিশ্চয়ই তাদের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব। আর ডানপন্থী দলের আমার তিক্ত অভিজ্ঞতা,
আমার বাবা যখন সক্রিয় রাজনীতি করতেন, নেতৃত্ব দিতেন, তখন দেখেছি আমার এই এলাকার প্রাক্তন বিধায়ক, প্রাক্তন প্রধান শিক্ষক দীঘা বিদ্যা ভবনের মাননীয় আমাদের প্রয়াত হেমন্ত কুমার দত্ত মহোদয়, সঙ্গেও আমার প্রয়াত পিতার তৎকালীন দুটো গ্রুপ ছিল। নির্বাচন এলেই ডানপন্থী মানুষ আবার একত্রিত হয়। বিগত দিনের অভিজ্ঞতা, দীপকবাবু কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, তখনও প্রয়াত আমাদের গোবরা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত গৌরীশঙ্কর পানি মহোদয়ের সঙ্গেও প্রয়াত লালচাঁদ বাবু, যিনি মানিকাবসান হাই স্কুলের শিক্ষক ছিলেন, তার সঙ্গেও দীপকবাবুর দ্বন্দ্ব ছিল। আবার ডানপন্থী দলের নির্বাচন আসার সঙ্গে সঙ্গে আবার কিন্তু এক জায়গায় এসছে। লোকসভা নির্বাচনে কোন রকম গ্রুপিজিং ছিল বলে আমি মনে করি না। অন্তর যে কর্মীরা খাটার চেষ্টা করেছে, ভারতীয় জনতা পার্টির উৎকোচের বিনিময়ে তারা ভোটটা পেয়েছিল। কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়ায় দুটো মিছিল হয়েছে, দুটো গ্রুপ তৈরি হয়েছে, এটা হয়তো আপনারা ভাবছেন। এখন যে কোনো অনুষ্ঠানে আমরা দেখতে পাই যেখানটায় উত্তম বারিকের নিমন্ত্রণ থাকবে সেখানে অখিল বাবু যাবেন না, যেখানে অখিল বাবুর নিমন্ত্রণ থাকবে সেখানে উত্তম বাবু যাবেন না, এটা তো দেখা যায়। হয়তো এটা কথাটা ঠিক, লোকসভা নির্বাচনের পরে পরে হয়তো কিছুটা মান অভিমান ছিল, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় সাংসদ, যুব সমাজের আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মাননীয় সাংসদ সুব্রত বক্সি মহোদয়, এরা কিন্তু চেষ্টা করেছেন দুটি চেয়ারে বসিয়ে এক জায়গায় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেছে। আমি কনফার্ম জোর গলায় বলতে পারি, কারণ আপনারা দেখেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অখিলগিরি মহোদয়কে। সেই জায়গায় যখন জেলা পরিষদে অখিলবাবু যাচ্ছেন, সেখানেও দেখছি এক জায়গায় সভা করছে। আবার এখনই যে দেখছি এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে, এসআইআর নিয়ে যে চলছে কর্মকাণ্ড, দলীয় কর্মকাণ্ড, দলের যে সমস্ত সভা চলছে, সেটাও দেখছি এক জায়গায় উত্তমবাবু, একই জায়গায় আমাদের অখিলবাবু আছে। কারণ কিছুদিন আগে আপনি জানেন আমাদের জেলার সভাপতি, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের পীযূষ পণ্ডা মহোদয় এই উৎসব ভবনে এসছেন, একই জায়গায় বসে অখিলবাবুর সঙ্গে বসে, সুপ্রকাশ বাবুর সঙ্গে বসেও মিটিং করছেন। অর্থাৎ আমি মনে করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রতী বক্সি মহোদয় যেভাবে তাদেরকে বসিয়েছেন, আগামী দিনে রামনগরের যে গ্রুপিজিং আছে বলে আপনারা মনে করছেন, সেটা নিশ্চয়ই মিটে গেছে বা মিটে যাবে। তাহলে বলি আপনাকে, আমাদের গত রেকর্ডিং এ এসেছিলেন সুশান্ত পাত্র দীঘার। তিনি ব্যক্তিগতভাবে বলছেন যে তার মতন বেশ কিছু তৃণমূল কর্মী নেতা আছেন যারা এখনো বহিরাগত হিসাবেই অখিলবাবুকে দেখেন। তারা কোনোভাবেই মেনে নিতে পারবেন না এবারের ভোটেও যে তিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন বা নির্বাচিত হন। ওনারা এই বিষয়ে রীতিমতো উপর মহলে আপনাদের তৃণমূল নেতৃত্বের কাছে জানিয়েছেন তাদের অভিযোগ। এ ব্যাপারে কি বলবেন? দেখো, কারো অভিযোগ থাকতেই পারে অখিলবাবুর প্রতি। ভূমিপুত্র চাই, ভূমিপুত্র ব্যাখ্যাটা কি? রামনগর বিধানসভার সন্তান হলেই ভূমিপুত্র? রামনগর বিধানসভা ছাড়িয়ে কি ভূমিপুত্র হতে পারে না? রামনগর থানার বর্ডার যদি পিছাবনি হয়, পাশের মহিষাগড়, ওই অঞ্চলের ছেলে অখিলবাবু, তার জন্মস্থান মহিষাগড় অঞ্চলে, অর্থাৎ সেই জায়গায় ভূমিপুত্র দাবি তারা করছেন। ভূমিপুত্রের ব্যাখ্যা তারা কি তারা নিজেরাও জানেন, কিন্তু সেই জায়গায় বলবো অখিলবাবু মনে করি আমরা চারবারের বিধায়ক,
তার জন্মস্থান সেখানে হতে পারে, যাকে আমরা সকালে এসে 7টার সময় পাঠিয়ে বেশি দেখতে পাই রামনগরে, যাকে সকাল 8টায় গোবরা অঞ্চলে দেখতে পাই, কোনো কর্মসূচি থাকলে খবর পেলেই মানুষের দরবারে হাজির, বিডিও অফিসে কোনো কর্মসূচি, থানায় কর্মসূচি, তিনি হাজির। যার ঘর মানে রামনগর দলীয় কার্যালয়, অর্থাৎ সেই জায়গায় তাদের অভিযোগ, তাদের আবেদন থাকতেই পারে, ভূমিপুত্র চাই। কিন্তু আমি মনে করি সুশান্ত বাবুর হয়তো কোনো জায়গায় তিনি কষ্ট পেয়েছেন, কোনো জায়গায় আঘাত পেয়েছেন, তাই আমরা মনে করছি অচিরেই সুশান্ত বাবুর সঙ্গে বা যারা যারা ভূমিপুত্র বলে দাবি করছেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের সঙ্গে বসেই আমরা নিশ্চয়ই এক জায়গায় আসবো, একটা আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা দেখবেন, আমি আপনাকে বললাম কমলবাবু আপনি রামনগরের ছেলে, একদম শহরের রামনগর টাউনের ছেলে, অর্থাৎ সেই জায়গায় দেখবেন বিধানসভা নির্বাচনে একই মঞ্চে সুশান্তবাবু থাকবেন, সেই মঞ্চে অখিলবাবু থাকবেন, সেই মঞ্চে যারা যারা ভূমিপুত্র বলছেন সেখানে সবাইকে এক জায়গায় দেখতে পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসবে, এসেই গেছে। কারণ আমরা যদি মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুশান্তবাবুর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলবাবুর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই রামনগর বিধানসভায় ভূমিপুত্র মানে মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার ছবিটাই থাকবে সবার সামনে, সবার সামনে। ওখানে অখিল বাবুও কেউ না, অন্য কেউ না। ঠিক আছে, আমি আমাদের রামনগর এলাকায় দীর্ঘদিন ধরে অখিল বাবু আমাদের বিধায়ক হিসেবে আছেন, তৃণমূল ক্ষমতায় থাকার পর থেকে প্রায়। তো এবারে আমাকে বলুন তো, এলাকার উন্নয়ন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে? যে এলাকার কোন কোন জিনিসটার উন্নয়ন এখনো হয়নি বলে আপনি মনে করবেন? উন্নয়ন সর্বত্র হচ্ছে, সব দিক দিয়ে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে দীঘা পর্যটন কেন্দ্র, দীঘার উন্নয়ন, দীঘায় বহু এলাকার মানুষ এখানে আসে রুটি রোজগারের জন্য, আবার কিছু পর্যটন আসেন আনন্দ পাওয়ার জন্য। তাই সেখানে কিন্তু আমরা দেখেছি যে একই জায়গায় কিন্তু উন্নয়নটা থেমে থাকেনি, দীঘায় গ্রাম বাংলার মধ্যে ঢুকে পড়েছে। আপনারা জানেন দেপাল স্ট্যান্ডের আগেই গিরিমোড়, ওই গিরিমোড় থেকে চলে গেলে হামিরপুর, হামিরপুরের ব্রিজটা কিন্তু বামফ্রন্টের আমলে তৈরি। সেটা কিন্তু যে কোনো সময় অঘটন ঘটতে পারত, তাই অঘটন ঘটেছে। সেই হামিরপুর ব্রিজ ভেঙে পড়েছে, কিন্তু রামনগর বিধানসভার বিধায়ক যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ব্রিজ মেরামত করার জন্য আপত্ত মানুষের যাতায়াতের জন্য ব্যবস্থা করেছেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করে তিনি কিন্তু বিরাট ব্রিজ সেখানে ব্যবস্থা হয়েছে, কাজ চলছে, কিছুদিনের মধ্যেই দেখবেন সেটাও মানুষের জন্য খুলে দেওয়া হবে। এটা যেরকম ঠিক, আবার দেখুন আপনি বাধিয়া অঞ্চলে যান, সেখানে কিন্তু একটা জায়গায় বামফ্রন্টের আমলে ছিল, এখনো আছে, যেটা ঠিক মির্গদাগঞ্জের পরেই যে 5-6টি গ্রাম আছে, সেখানে কিন্তু বছরে একবার নয়, 2-3বার ওই কাণ্ডগ্রাম, বাখারপুর, কচুয়া, এই সমস্ত গ্রামগুলো তারা জলের তলায় চলে যায়। যেখানে সুবর্ণরেখার জল আসে, যেটা আমরা মনে করি যে হ্যাঁ জল বেশি হয়েছে, কিন্তু সেটা কিন্তু মানুষের দ্বারা জলটা হঠাৎ করে ছেড়ে দিলে যে অবস্থা হয়, বন্যা এসে যায়, বন্যার জল আসে, সেখানকার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অখিলবাবু লিখিত আবেদন করেছেন, দরবারে করেছেন, ওখানকার মানুষের কষ্টের কথাটাও সেখানে পৌঁছে দিয়েছেন, যাতে সেখানকার রাস্তাঘাট আরো বেশি করে উঁচু করতে হবে এবং একটা বাঁধ দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে সুবর্ণরেখার জলটা আমাদের এই এলাকার কোনো ক্ষতি করতে না পারে। না, এটা তো দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা কিন্তু অখিলবাবু দরবার করছেন। আশা করি অখিলবাবুর কথাটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কিন্তু নিশ্চয়ই দেখবেন কিভাবে কি করা যায়।
এবারের ভোটে মহিলা ভোটারদের ভোট কি আশা করছেন, যে আগের থেকে বেশি পাবেন না ওনারা পিছিয়ে যাবেন? মানে তৃণমূলকে মহিলা ভোটাররা কোন চোখে দেখছেন বলে আপনার মনে হয়? দেখুন, পশ্চিমবাংলার আমাদের মাতৃসমা মায়েরা, যে সমস্ত ছাত্রীরা পড়াশোনায় লিপ্ত, তারা সকলেই মনে করে যে একমাত্র মহিলাদের যদি ছাতা হিসাবে কেউ কাজ করে থাকেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার, তাতে বিভিন্ন ধরনের স্কলারশিপ ব্যবস্থা করেছে। এর সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এটা যেরকম আছে, সেই জন্যই কিন্তু আমি মনে করি মায়েদের জন্য সব, একজন মা যখনই সে তার পেটে ভ্রূণ তৈরি হচ্ছে সন্তান জন্ম নেওয়ার জন্য, ঠিক সেইখান থেকে তো শুরু হলো মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সাহায্য করা। বিরোধীরা এই জিনিসটাকে উপঢৌকনের রাজনীতি বলছে। বিরোধী মানে কারা? বিরোধী মানে এখন যারা আগে বামফ্রন্ট করত, তারা এখন রাম নিয়ে বলছে, তাদের এ সমস্ত কথা শোভনীয় নয়, তারা মানুষের জন্য কিছু করেনি। তারা, আপনি জানেন যে সারা পশ্চিম বাংলায় আজকে যে গ্রাম বাংলায় আমরা মোটরসাইকেল করে যাচ্ছি, কেউ রিক্সা করে যাচ্ছে, কেউ 4 চাকা করে যাচ্ছে, আজকে কিন্তু চতুর্দিকে কিন্তু ঢালাই রাস্তার প্রভাবটা পড়েছে সে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকে মানুষের হাতে কিছু অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা যদি বিরোধীরা মনে করে যে উপরোগ, বিরোধীরাই বলুক না, তারা তো 34 বছর বামফ্রন্ট সরকারের ক্ষমতায় ছিল, তারা মানুষের হাতে একটা টাকা কি পাইয়ে না, দিতে ওই পেরেছে? রাজনীতিতে ওনারা বিশ্বাসী না। ওনারা বলছেন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা পরিষেবা ইত্যাদি সবকিছুতে উন্নয়ন করলেই মানুষের প্রকৃত উপকার করা যাবে। এইভাবে হাতে গরম টাকা দিয়ে দিয়ে এটা পাইয়ে দেওয়ার রাজনীতি বলে মনে না, করেন? আমি বিশ্বাস করি না। আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। আমি আমার ছোটবেলা থেকে দেখেছি বামফ্রন্ট সরকার মানুষের জন্য কিছু করেনি, স্থায়ী কোনো কাজ করেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক দিয়ে মানুষের হাতে কিছু অর্থ তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। সকালে হেঁটে হেঁটে যদি 1/2 কিলোমিটার প্রাইভেট টিউশনটা পড়তে যায়, সেখান থেকে হেঁটে হেঁটে এসে আবার স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে ফার্স্ট পিরিয়ডের ক্লাসটা ধরতে পারে না। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল দেওয়ার ব্যবস্থা করে ছেলেরা যাতে স্কুলমুখী হবে, স্কুল ছুট যাতে না হয়ে যায়, চিন্তা ভাবনা করেছে। সঙ্গে সঙ্গে অর্থের অভাবে অনেকের পড়া বন্ধ হয়ে যায়, তাই ভাবলেন যে না, 8ম শ্রেণী থেকে 13 বছর উত্তীর্ণ হলেই তাকে কন্যাশ্রী দেওয়ার ব্যবস্থা করলেন। আবার যখন তারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে গেল, 18 বছর উত্তীর্ণ হয়ে গেলেই তখন একসঙ্গে ওই কন্যাশ্রী 25,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। তারপরে একটি মেয়ে, বাবা বিয়ে দেবে মেয়েকে, অর্থের অভাব, হয়তো 25,000 টাকাটা কিছু না, একটা বিয়ে বাড়িতে একটা মেয়েকে বিয়ে দিতে 25,000 টাকা কিছু না, কিন্তু 25,000 টাকায় 2-3টে সোনার পদ্ম হতে পারবে? না, আজকের দিনে আর হতে পারবে না, সোনার দাম যা বেড়ে হ্যাঁ, গেছে। সোনার দাম আপনি বলবেন 1,23,000 যদি হয়ে যায়, 10 গ্রামের দাম, আমি ধরেই নিলাম 2.5 গ্রাম তো হবে, 2.5 গ্রাম তো হবে, 2.5 গ্রাম হলে 1টি কত হবে? অর্থাৎ সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিচু স্তরের কথা ভেবেছে, কিন্তু বামফ্রন্ট সরকার সেটা ভাবেনি। বামফ্রন্ট সরকার মেহনতি মানুষের সরকার ছিল, ওই গরিব মানুষদেরই সরকার ছিল। গরিব মানুষকে পার্টির কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে, বর্গা করিয়েছে। যাদের জমি বেশি ছিল, লাল ফ্ল্যাগটা পুঁতে দিয়ে জায়গাটা দখল করেছে। সেটা আপনাদের নজরে রামনগর এলাকায় কি হয়েছে, সারা পশ্চিমবাংলায় কি হয়েছে, বামফ্রন্ট সরকার কি করেছে আপনারা জানেন। কত মানুষকে অত্যাচারিত হয়েছে এই যে পাট্টা দেওয়ার ক্ষেত্রে, বর্গা করে দেওয়ার ক্ষেত্রে কি অবস্থাটা করেছে। আপনার বাবা, আপনার ঠাকুরদা যে কোনো ভাবে তারা জমিটা করেছিলেন, জল জমি করেছিলেন,
চাষাবাদের জন্য। কিন্তু সেই জায়গা এত একর বেশি থাকলে তার কাছ থেকে বের করে নিয়ে বর্গা করে দেওয়া, তাকে অন্য লোককে পাইয়ে দেওয়া, এটা বামফ্রন্ট সরকার করেছিল। তাই তো 34 বছর ক্ষমতায় ছিল, সেখানে মিলিয়ে গেছে। অতএব আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তার যে উন্নয়ন, যে লক্ষ্মীর ভান্ডার আমাদের ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে। আপনারা জানেন কি হয়েছে বিহারে? বিহারে 10,000 টাকা বিহারে কি হয়েছে আপনি জানেন? ভোটের আগে আগে ঠিক দেওয়া হয়েছে। উড়িষ্যায় কি হয়েছে আপনি জানেন? অতএব সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করছে, কিভাবে মায়েদের ভোটটাকে ক্যাপচার করা যায়। কারণ পশ্চিমবাংলা যা জিনিস দেখাচ্ছে তাকে ভারতবর্ষের মানুষ অনুকরণ করছে, ভারতীয় জনতা পার্টি অনুকরণ করছে। অনুকরণ করে ওরা কিন্তু ভালো ফলও পাচ্ছে। দেখুন, বিহারের ভোটে জেতার পেছনে ওই 10,000 টাকাটা একটা ফ্যাক্টর, এটা মানবেন। হঠাৎ করে হাতে 10,000 টাকা পেয়ে যাওয়াটা এটা একটা ফ্যাক্টর। এবারে এই পশ্চিমবঙ্গেও তারা সেই একই ফর্মুলা কেন অ্যাপ্লাই করবে না? আপনারা 1,000 টাকা দিচ্ছেন, ওরা যদি বলে যে আমরা 2,000 টাকা করে দেবো। আপনার কথাটা ঠিক।